আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো। আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করব অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 এর বাংলা বিষয় নিয়ে। দেখো, একের দাগের বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, এখানে 6টি প্রশ্ন আছে। দুইয়ের দাগের বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এখানেও 6টি প্রশ্ন। তিনের দাগের বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে ব্যাকরণ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। 4টি প্রশ্ন রয়েছে। আর 4এর দাগের একটি চিঠি লিখতে বলা হয়েছে। দেখো, উত্তরগুলো আমি বলছি, তোমরা একটু দেখতে থাকো। 1.1 প্রশ্ন দেখো, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। কার পাশে দাঁড়ানোর এই আহ্বান? মানবিক বোধসম্পন্ন কবি শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও কবিতায় মনুষ্যত্ববোধ, বিবেকবোধ, হৃদয়বান, শুভবোধ গুণসম্পন্ন মানুষকে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সমগ্র পৃথিবী আজ স্বার্থপর মনুষ্যত্বহীন মানুষে ভরে গিয়েছে। তাদের লোভের শিকার হচ্ছে অসংখ্য মানুষ। তারা দিনযাপনের গ্লানি নিয়ে কোনো রকমে দুঃখে তাদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। অবক্ষয়ী সমাজে জীবন যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে মানুষ অসহায় হয়ে পড়েছে। সুতরাং মানুষ হয়ে মানুষের ওপরে অত্যাচার উৎপীড়ন না চালিয়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত বলে কবি আরতি জানিয়েছেন। 1.2 প্রশ্ন দেখো, রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? উত্তরে চাষিরা কি বলেছিল? তোমরা লিখবে, রবীন্দ্র সমসাময়িক ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত পল্লী সমাজ নামাঙ্কিত রচনায় অবিরাম বৃষ্টিপাতের পর 20 জন অসহায় দরিদ্র কৃষক তাদের কষ্টে কেঁদে পড়ল। তাদের কান্না শুনে রমেশবাবু জিজ্ঞাসা করেছিলেন, ব্যাপার কি? তখন চাষিরা জানিয়েছিল, তাদের 100 বিঘার মাঠ ডুবে গেছে। জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে এবং গ্রামের সকলকে না খেতে পেয়ে মৃত্যুবরণ করতে হবে। 1.3 প্রশ্ন দেখো, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ কাদের দেখে কথা মনে হয়? প্রখ্যাত কবি অচিন্দ্রকুমার সেনগুপ্ত তার ছন্নছাড়া কবিতায় পাড়ার মোড়ে আড্ডা দেওয়া চাল চুলোহীন বেকার একদল যুবককে দেখতে পান। তাদের মধ্যে কাজের শক্তি থাকলেও তা যেন নিভে গেছে। রাস্তায় আড্ডা দেওয়া এই যুবক দলকেই কবি ভিজে বারুদের স্তূপ বলেছেন। 1.4 প্রশ্ন, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। লেখকের এমন মন্তব্যের কারণ কি? গাছের কথা গদ্যাংশে লেখক জগদীশচন্দ্র বসু এই আলোচ্য মন্তব্যটি করেছেন। লেখক গাছকে নিবিড়ভাবে ভালোবেসে তাদের জীবনের বিভিন্ন দিকগুলোকে পর্যবেক্ষণ করে তিনি এমন মন্তব্য করেছেন, কারণ তিনি গাছের মধ্যে এমন অনেক গুণ বা বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন যা মানুষের স্বভাবের অনুরূপ। তিনি গাছকে আহার করতে দিনে দিনে বেড়ে উঠতে দেখেছেন। আবার মানুষের মধ্যে যেমন সদ্গুণ এবং বাজে গুণ আছে, তেমন গাছেদেরও সদ্গুণ ও বাজে গুণ দুই আছে। 1.5 তবু নেই, সে তো নেই নেই রে, কি না থাকার যন্ত্রণা পংক্তিটিতে মর্মরিত হয়ে উঠেছে। তোমরা লিখবে, প্রখ্যাত কবি বুদ্ধদেব বসুর লেখা হাওয়ার গান কবিতায় হাওয়াদের বাড়ি নেই, অর্থাৎ আশ্রয় নেই। হাওয়াদের বাড়ি না থাকায় তারা পৃথিবীর সর্বত্র নিজেদের বাড়ি খুঁজে বেড়ায়। কখনো শহরের ঘন বীরে, কখনো বা জনহীন প্রান্তরে, সর্বত্রই তারা বাড়ির খোঁজ করে। তাদের এই ঠিকানা বা আপন আশ্রয়ে না থাকার যন্ত্রণা পংক্তিটিতে মর্মরিত হয়ে উঠেছে। 1.6 প্রশ্ন, ছন্দহীন বুনো চালতার। বুনো চালতাকে ছন্দহীন বলা হয়েছে কেন? বিশিষ্ট কবি জীবনানন্দ দাশের লেখা পাড়াগাঁর দ্বীপপ্রহর ভালোবাসি কবিতায় তিনি বলেছেন, নিঝুম দুপুরে জলশিরি নদীর পাড়ে বুনো চালতার শাখাগুলি নুয়ে পড়ে, জলে তাদের মুখ দেখা যায়। কিন্তু বাতাসহীন দুপুরে বুনো চালতার ডালে কোনো দোলন দেখা যায় না। প্রকৃতিতে যেন ভিজে বেদনার গল্প আকাশের নিচে কেঁদে কেঁদে ভেসে বেড়াচ্ছে, আর সেই বেদনাতেই বুনো চালতা ছন্দহীন। 2 বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 2.1 দাঁড়াও কবিতার ভাববস্তু আলোচনা করো। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও কবিতাটির মধ্যে মানুষের মানবিকতার অবক্ষয়ের দিকটিকে তুলে ধরেছেন। আধুনিক পৃথিবীতে ঘটে চলা হিংসাত্মক কর্মকাণ্ডের জন্য মানুষ এক চরম দুঃসহ পরিস্থিতির মুখোমুখি এসে দাঁড়িয়েছে। নানা
শোষণ, পীড়নে, দুঃখে, কষ্টে মানুষ ক্রমশই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষের এই বিপদের মুহূর্তে মানুষকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন কবি। এই বিপর্যয়ের দিনে মানবিক বোধ, মনুষ্যত্ব বোধ, বিবেক বোধ সম্পন্ন মানুষের কাছে কবি আহ্বান জানিয়েছেন অসহায় মানুষের হাত ধরার জন্যে, তাদের জীবনের দুঃখ দুর্দশা দূর করার জন্য। এইভাবে একে অন্যের পাশে এসে দাঁড়ালে অসহায় মানুষ বেঁচে থাকার অর্থ খুঁজে পাবে। মানুষকেই মানুষের অবলম্বন হয়ে উঠতে হবে। এটি হলো দাঁড়াও কবিতার মূল ভাববস্তু। পরের প্রশ্ন দেখো 2.2-এ, রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশের বিস্ময়ের কারণ কি? তোমরা লিখবে প্রখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ রচনাংশে চাষিদের 100 বিঘের ধান ক্ষেতের মধ্যে জল প্রবেশ করেছে। জল বের করে না দিলে তাদের ধান নষ্ট হয়ে যাবে শুনে ছোটবাবু অর্থাৎ রমেশ চাষিদের হয়ে বেণীমাধবের কাছে যায়। কিন্তু সেখানে বেণীমাধব মত না দেওয়ায় রমেশ রমার কাছে যায়। রমেশ ভেবেছিল রমা বেণীমাধবের মতো স্বার্থ সর্বস্ব হবে না। রমার মানস প্রবণতা সম্পর্কে রমেশ উচ্চ ধারণা পোষণ করত, তাই সে রমার শরণাপন্ন হয়েছিল। কিন্তু রমেশ হতবুদ্ধি হয়ে গেল এই কারণে যে রমা দরিদ্র চাষিদের আসন্ন সংকটের কথা জেনেও তার ক্ষতি স্বীকার, আচ্ছা এখানে স্বীকার বানান দন্তস্বয়ে বয়ে দীর্ঘই কয়েকাররা করবে, তালবস্যটা নয়। স্বীকার করতে নারাজ, বরং নিজের ক্ষতির বিষয়ে চিন্তিত। এই কথা বুঝতে পেরে রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গিয়েছিল। 2.3-এর প্রশ্ন, আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। কথক কোথা থেকে কেন নেমে পড়েছিলেন? বিশিষ্ট কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা ছন্নছাড়া কবিতায় কবি কোনো এক জরুরি দরকারে ট্যাক্সি করে যাচ্ছিলেন। তিনি গন্তব্যস্থলে যাওয়ার জন্য শর্টকাট রাস্তা দিয়ে ট্যাক্সি ড্রাইভারকে যেতে বলেন, কিন্তু সেখানে ছন্নছাড়া কয়েকটি বেকার ছোকরা থাকায় ট্যাক্সি চালক সেখান দিয়ে যেতে রাজি ছিল না। পরে কবির কথায় সেখান দিয়ে যেতে রাজি হয়। সেই বেকার ছোকরাদের কাছে ট্যাক্সি পৌঁছানোর পরেই তারা ট্যাক্সিতে ওঠে এবং কিছু দূর গিয়ে দুর্ঘটনাগ্রস্ত এক ভিখারির রক্তমাংস দলা পাকানো শরীরকে তারা ট্যাক্সিতে তোলে। গাড়ি চাপা পড়া ভিখারির রক্তের দাগ পাছে কবির জামা কাপড়ে লেগে গিয়ে কবির ভব্যতা ও শালীনতায় ব্যাঘাত ঘটায়, তাই কথক তাড়াতাড়ি ট্যাক্সি থেকে নেমে পড়েছিলেন। 2.4-এর প্রশ্ন, জীবনের ধর্ম গাছের কথা রচনায় কিভাবে ব্যক্ত হয়েছে? প্রখ্যাত গবেষক ও লেখক জগদীশচন্দ্র বসু গাছের কথা রচনাটিতে খুব প্রাঞ্জলভাবে গাছেদের জীবন প্রণালীর ব্যাখ্যা দিয়েছেন। সংবেদনশীল মন নিয়ে তিনি প্রত্যক্ষ করেছেন যে গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। সেই প্রসঙ্গে এসে পড়েছে জীবনের ধর্ম সম্পর্কে বিবরণ। লেখক শুকনো ডাল আর জীবিত একটি গাছের তুলনা করে জানিয়েছেন যে জীবনের ধর্মই হলো বিকাশ ও বৃদ্ধি। প্রাণের আর একটি লক্ষণ হলো গতি। লতা গাছকে পাক দিয়ে জড়িয়ে ধরে। এই সহজ উদাহরণটির সাহায্যে লেখক করবে, এটা দন্তনাটাকে ক করবে, লেখক গাছের গতি বুঝিয়েছেন। একটি সবুজ গাছের সাথে শুকনো ডালের তফাৎ লেখক আমাদের বুঝিয়েছেন। একটি ক্রমাগত বেড়ে চলেছে আর অন্যটি স্তব্ধ। প্রাণের মধ্যে যে বিকাশ ও পরিণতির ধর্ম রয়েছে তার উদাহরণের প্রসঙ্গে তিনি বীজ ও ডিমের উল্লেখ করেছেন। জীবনের ধর্ম চলতে থাকা। শুকনো গাছের মতো আমাদের জীবনেরও ক্ষয় হয়ে অন্তিম কাল উপস্থিত। লেখক এইভাবেই প্রমাণ করতে চেয়েছেন যে মানব হৃদয়ের সমস্ত গুণ এদের মধ্যেই রয়েছে। আচ্ছা, উপস্থিতের পরে একটা দাগ দেবে। 2.5-এ কি করে বুঝবো আসলে কি করতে হবে? উদ্ধৃতিটির আলোকে বুকু চরিত্রটির অসহায়তার স্বরূপ উদ্ঘাটন করো। বিশিষ্ট গল্প লেখিকা আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্পের মুখ্য চরিত্র 6 বছর বয়সের বুকু আলোচ্য অংশের প্রবক্তা। বাবা মার শেখানো কথা মতো বুকু ব্যবহার করতে যায় এবং অজান্তে সবার অপমানের কারণ হয়ে যায়। গল্পের বুকু চরিত্রটি সত্যি অসহায়। মা বাবার কথা মতো সদা সত্যি কথা বলবে উপদেশটি। ছোট ছেলেটি অবনত মস্তকে মেনে নেয় কোথায় কোন কথা বলা উচিত নয় এই বয়সে বুকুর পক্ষে বোঝা উচিত নয়। অবনত মস্তকে মেনে নেয়, পরে একটা দাগ দেবে। কোথায় কোন কথা বলা উচিত নয় এই বয়সে বুকুর পক্ষে বোঝা উচিত নয়। গল্পের শেষে বুকু যেভাবে মার খায় তাতে সত্যি তার অসহায়তা পরিচয় পায়, রটা কেটে দেবে।
ছোটদের আদর্শবান করে গড়ে তুলতে বড়রা তাদের নানা রকম শিক্ষা উপদেশ দেন, কিন্তু নিজেরা তা অনেক সময়ই মেনে চলেন না। বুকুর মা ও বাবা বুকুকে বারবার সত্যি কথা বলার উপদেশ দিয়েছিলেন, অথচ অতিথিদের আড়ালে তার মায়ের বলা কথাগুলি বুকু যখন অতিথিদের সামনে বলে তখন তিনি অপ্রস্তুত হয়ে যান। অতিথিরা চলে গেলে বুকু তার কাছে মার খায়, অথচ ভালোভাবে দেখতে গেলে দেখা যাবে বুকু তার বাবা মায়ের উপদেশ মেনেছে। মাত্র মাত্র 6 বছরের একটি শিশুর পক্ষে সাংসারিক আচরণ বোঝা সম্ভব নয়। 2.6 প্রশ্ন দেখো, আজ সকালে মনে পড়লো একটি গল্প, গল্পটি বিবৃত করো। সুবিখ্যাত লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত ঘরোয়া গ্রন্থ থেকে গৃহীত নাটোরের কথা গদ্যাংশে লেখক আলোচ্য উক্তিটি তুলে ধরেছেন। স্বদেশী যুগের সময়কালে নাটোরের প্রভিন্সিয়াল কনফারেন্স হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর সহ পরিবারের প্রায় সকলেই সেই কনফারেন্সে নিমন্ত্রিত ছিলেন। নাটোরে উপস্থিত হয়ে নাটোরের মহারাজের আতিথেয়তায় সকলেই মুগ্ধ হন। কনফারেন্সে বসার পর পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রবীন্দ্রনাথ ঠাকুর প্রস্তাব করলেন বাংলা ভাষায় কনফারেন্স হবে। কনফারেন্সে উপস্থিত সব তরুণরা সেই প্রস্তাব সমর্থন করলো। তাই দুটি দলে ভাগ হয়ে গেল। ঠিক হলো, একদল বলবে বাংলায় আর একদল বলবে ইংরেজিতে। তারপর কেউ ইংরেজিতে বক্তৃতা শুরু করলেই বাংলা বাংলা বলে তরুণ দল চিৎকার করতে থাকলো। এইভাবেই কনফারেন্সে প্রথম বাংলা ভাষা চালু হলো। এবার দেখো 3 দাগের ব্যাকরণ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 বলা হচ্ছে নির্দেশক বা বিবৃতিমূলক বাক্যের একটি উদাহরণ দাও। লিখবে যে বাক্যের দ্বারা কোনো বিষয় বর্ণনা করা হয় অথবা কোনো তথ্য বা সংবাদ স্বীকার বা অস্বীকার করা হয় তাকেই বলে নির্দেশক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। উদাহরণে লিখবে সূর্য পূর্ব দিকে ওঠে। 3 দাগে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। আবেগসূচক বাক্যের আনন্দ, বিস্ময়, উচ্ছ্বাস, ঘৃণা এগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলা হয়েছে। দেখো আনন্দ দিয়ে আবেগসূচকে আহ কি আরাম, বিস্ময় আহা কি সুন্দর সকাল, উচ্ছ্বাসে বাহবা কি দারুণ খেলা, আর ঘৃণা ছি ছি কি অন্যায় আচরণ। 3.3 উদাহরণ দেখো, ক্রিয়াবাচক বিশেষ্য, সাপেক্ষবাচক সর্বনাম, সর্বনামের বিশেষণ, আলংকারিক অব্যয়, অসমাপিকা ক্রিয়া। ক্রিয়াবাচক বিশেষ্যে দেখো তনিমা কবিতা লেখে, লেখের নিচে দাগ দেবে। সাপেক্ষবাচক সর্বনাম যাকে তাকে বিশ্বাস করা উচিত নয়, যাকে তাকে। সর্বনামের বিশেষণ এমন কঠিন পাষাণ তুমি পাষাণ। আলংকারিক অব্যয় ছোট বাবু লাঠি ধরলেন বটে বটে। অসমাপিকাকে আমি বাড়ি গিয়ে, মানে ক্রিয়াটা শেষ হলো না আর কি। 3.4 দেখো কাঁচা ও বসা শব্দ দুটিকে 5টি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। দেখো কাঁচা প্রথমে অপটু অর্থে ব্যবহৃত হয়েছে, যে গল্পটি কাঁচা হাতের লেখা। পরেরটি মাটির তৈরি অর্থে ব্যবহৃত হয়েছে, গ্রামের দিকে কাঁচা বাড়ি দেখা যায়। তারপরেরটা 3 হচ্ছে অপক্ক অর্থে, ফলগুলি এখনো কাঁচা। 4 কম অর্থে ব্যবহৃত হয়েছে, কাঁচা বয়সে ভুলভ্রান্তি হয়েই থাকে। আর 5 হচ্ছে খসড়া শব্দে, কাঁচা খাতায় আগে অঙ্কটা করে নাও তারপর মূল খাতায় করবে। বসা দিয়ে দেখো 1 প্রথমে স্থাপিত হওয়া অর্থে, হাট বসেছে শুক্রবারে। তারপরেরটা হচ্ছে অনুষ্ঠিত হওয়া অর্থে, আগামীকাল দুর্গাপুজোর মিটিং বসবে। 3 হচ্ছে নিষ্কর্মা হওয়া, এভাবে বসে থেকে দিন চলবে না। 4 হচ্ছে অবরুদ্ধ হওয়া, তোমার গলাটা বসে গেছে। 5 হচ্ছে জমে যাওয়া, মানে দইটা এখনো বসেনি। আচ্ছা এইবার 4 দাগে তোমাদের একটি চিঠি দেয়া হয়েছে। বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষি জমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এ বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। তো লিখবে যে মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু এই সময় পত্রিকা সুরেন্দ্রনাথ কলোনি, বারাসাত নবপল্লী, কলকাতা 700126। এটা এই সময় পত্রিকা দিয়েছে, তোমরা যে কোনো পত্রিকার ক্ষেত্রে লিখলে তার ঠিকানাটাই এখানে লিখবে। আর বিষয় লিখবে যে কৃষি জমি ও নদীর পাড়ের স্থায়ী রক্ষণাবেক্ষণ। লিখবে সবিনয় নিবেদন, হুগলি জেলার দামোদর তীরবর্তী অঞ্চলের বহু কৃষি জমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে। তাই এই অঞ্চলের মানুষ গত কয়েক বছর ধরে আতঙ্কের সঙ্গে দিন কাটাচ্ছে। অত্যন্ত বিপজ্জনকভাবে নদীর পাড় ক্ষয়ের দিকে এগিয়ে চলেছে। অবিলম্বে নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ না করলে এই অঞ্চলের মানুষ আরও সংকটের সম্মুখীন হবেন। গত 2-1 বছর
নদীর পাড় রক্ষণাবেক্ষণে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। বর্তমান প্রয়োজন আরও শক্ত প্রতিরোধ ব্যবস্থা। তাই সিমেন্টের বাঁধ নির্মাণ করা দরকার, তবেই চাষের জমি রক্ষা পাবে। আপনার নিকট বিনীত অনুরোধ, উক্ত বিষয়টির জন্য মাননীয় সেচ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে এবং অতি সত্বর পদক্ষেপ গ্রহণ করলে চাষিরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। আচ্ছা, এখানে তারপর লিখবে যে আশা করি এই বিষয়ের গুরুত্ব বিচার করে আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন বলে নমস্কারান্তে তোমাদের নাম দেবে আর বাঁদিকে ঠিকানা দিয়ে দেবে, যা যে যেখানে বাস করো, আর তারিখটা উল্লেখ করে দিও। তো অষ্টম শ্রেণী তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের বাংলা বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। আর ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সকলে খুব ভালো থেকো।